Hello everyone, I'm Anikesh Mam and I'm here at Mirpur Zoo. তো প ফাউন্ডেশনের সাথে আমি আজকে যোগ দিয়েছি। আমরা একটা মানববন্ধন করব, আমরা চিড়িয়াখানা ঘুরে দেখব, চিড়িয়াখানার ভালো কি মন্দ কি সেগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আমি আমার ক্যামেরা দিয়ে যা যা দেখানোর, যা যা ইনফরমেশন পাস করার পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমি সেটা করব। অ্যান্ড আপনারা সাথেই থাকেন, আমাদের ভিডিওটা দেখবেন। আমরা আজকে চিড়িয়াখানায় আসার উদ্দেশ্য হচ্ছে, আমাদের টাইম ছিল 12টায়। আমরা সবার জন্য কিছুটা অপেক্ষা করেছি এবং এই জন্য আমরা দুঃখিত যে অনেকে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে জুমাবার এবং আমাদের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, এখানে আজকে জুমা নামাজের একটা বিষয় রয়েছে। তো 12টার সময় টাইমটা রাখার মূল কারণটা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকে যারা এখানে প্রাণীপ্রেমী বা সচেতন আছেন, অনেক স্টুডেন্টরা আছে যারা নতুন প্রজন্ম, যারা আমাদের কাজগুলোকে সামনে এগিয়ে নেবেন, এই চিড়িয়াখানাটাকে বোঝাবুঝির কিছু ব্যাপার রয়েছে। আমরা হয়তো বা নিউজ দেখি বা অনেকে আসি নাই কখনো, আমরা সবসময় বলি খাবারের কষ্ট হয়, আটকে রাখা হয়েছে কেন, এটাকে ছেড়ে দাও, কিন্তু আমরা এই চিড়িয়াখানাটাকে ঠিক মতো পাঠ করি না, মানে এটাকে পড়ে দেখি নাই কখনো। আমরা আসলে এই যে নানান প্রজাতির প্রাণী রয়েছে, এদেরকে আসলে প্রজাতি ভেদে কার কি চাহিদা, কার কি বৈশিষ্ট্য, কার কি সমস্যা, এগুলো গভীরে দেখার সুযোগ আমাদের হয়নি। আমরা শুধুমাত্র হয়তো সোশ্যাল মিডিয়াতে জেনে এই আক্ষেপগুলো করতাম। আজকের আয়োজনটা মূলত একটা শুরু। আজকে চিড়িয়াখানা বন্ধ, চিড়িয়াখানা সংস্কার, এটা সেটা, এটা হবে না। এইটা একটা শুরু। এবং যারা আমরা কাজ করে এসেছি তাদের বোঝাবুঝির জায়গাটা কিছুটা পরিষ্কার করার জন্য চিড়িয়াখানা ঘুরে দেখবো, আমরা প্রাণীগুলোকে দেখবো, সমস্ত কিছু বোঝার চেষ্টা করব। সেখানে আমরা যারা কিছুটা একটু এগিয়ে থেকে কাজ করবার চেষ্টা করেছি, এত বছরে কিছুটা পড়াশোনা করবার চেষ্টা করেছি, যেহেতু আমাদের ডিসিপ্লিন এটা না, তো সেখান থেকে আমাদের যে ফাইন্ডিংস সেগুলো শেয়ার করবো যে আসলে বৈশ্বিকভাবে চিড়িয়াখানার অবস্থান কী, অন্যান্য দেশে এটা কী, এইভাবে চিড়িয়াখানাকে কেন ব্যবহার করা হয়, কোনভাবে বৈধতা দেওয়া হয়, বাংলাদেশে এটার অবস্থা কী এবং কোন জায়গায় আমরা যেতে পারি। এবং গত বাংলাদেশ, এটা আমাদের পরাধীন একটা বাংলাদেশ, যেখানে আমাদের বলার জায়গাটা ছিল না, কাগজে কলমে কোথাও আইন হয়ে যাচ্ছে, কোথাও প্রজেক্ট প্রকল্প পাস হয়ে যাচ্ছে, আমরা কোনো বলতেও পারি না সেই জায়গাগুলো কি, কোন জায়গায় আছি সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা সবার কাছ থেকে চিড়িয়াখানা দেখার পর এই তরুণদের কাছ থেকে শুনবো কার কি অভিমত, চিড়িয়াখানাকে নতুনভাবে আজকে দেখে কে কি মনে করে, সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের পরবর্তী ধাপে যাওয়া ঠিক করবো। এবং 3টার সময় আমরা এখানে আরেকটা মানববন্ধন করবো, যেখানে আমরা কথা বলা চাইছি, এই তরুণরা কথা বলবো। সবাই আমরা এটা করার জন্য আমরা এখন বিভিন্ন পয়েন্টে যাচ্ছি, বিভিন্ন পয়েন্টে গিয়ে পশু পাখিগুলোর, ইন্ডিভিজুয়াল পশু পাখিগুলোর কী অবস্থা সেগুলো আমরা প্রত্যেকটাই ডেসক্রাইব করব। আর চিড়িয়াখানা, আমাদের যে ঢাকা চিড়িয়াখানা আছে, অন্যান্য দেশের চিড়িয়াখানাগুলো সহ, এগুলো অসুস্থ বিনোদন ছাড়া আর অন্য বেসিক্যালি বাকি যা কিছু চিড়িয়াখানা আইডিয়ালি প্রোভাইড করে, যেমন মানুষকে পশু পাখি সম্পর্কে জ্ঞান দেয়া, পশু পাখি ঠিকমতো যত্ন নেওয়া, ঠিকমতো খাবার দেয়া, ট্রিটমেন্ট করানো, এগুলা চিড়িয়াখানা, বাংলাদেশের মিরপুর চিড়িয়াখানা ফেল করছে। এই যে জরুরি পশু পাখির খাদ্য, এই খাদ্য ট্রাক গেছে, কারণ এর খাবার শুধু খাওয়াইলেই তো হবে না, অনেক কিছুই আছে কনসিডারেশনের মধ্যে নিতে হবে। পানি দিচ্ছ, পানিটা কেমন দিতে হবে, বাসস্থান বানায় দেওয়া হয়েছে, সেটা কি বাসস্থান নাকি সেটা টর্চার, এগুলো চিন্তা করতে হবে। এখন আমরা বানরের খাঁচার কাছে আসছি। এখন যে বান্দর দেখা যায়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশি বান্দর। তো এরা ইন্ডিয়াতে, আমি পাশের দেশের তুলনা করি, এরা ভারতে ছাড়া থাকে এবং এরা শহরে আপনি ঘুরতে দেখবেন, এদেরকে জঙ্গলে তো পাবেনই, শহরে ঘুরতে দেখবেন। এখন আমাদের বাংলাদেশে এই বানরগুলো একটা সময় ফ্রি ঘুরতো, সংখ্যায় অনেক ছিল, গাছপালা ছিল প্রচুর, তাই তারাও ছিল। এখন আপনি ঢাকা শহরে এগুলো দেখবেন না, গ্রামেও আপনি এগুলো পাবেন না। হাওয়েভার এইরকম একটা জেলখানার ভিতরে এগুলাকে এইভাবে আটকায় রাখছে। বানর রাখা মানে হলো আমার গাছ রাখতে হবে, কিন্তু তারা গাছ রাখে নাই, রাখছে কতগুলা রড। তো এগুলা আসলে চিড়িয়াখানাটা আমি যতদূর জানি 1952 সালে
খোলা হয়েছিল ওই আমলের মডেল, ওই আমলের ডিজাইনে, যেটা এখন সারা পৃথিবীতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই স্টাইলে চিড়িয়াখানা এখন আর বিশ্বের উন্নত দেশে চলে না। এই যে চিড়িয়াখানায় গাছ দেখেন, বাহিরে খাঁচার বাইরে যেসব গাছগুলো দেয়া, যেমন অবভিয়াসলি বানরের খাঁচার বাহিরে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জাস্ট, এই গাছগুলো হলো জাস্ট মানে মনে হচ্ছে যে প্রাণীর খাঁচার ভিতরে গাছ না দিয়ে প্রাণীর খাঁচার বাইরে গাছ দিচ্ছে। মানে এই জিনিসটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্যই গাছগুলো দিচ্ছে, এটা দেখানোর জন্য যে আমরা গাছ লাগাই, আমাদের চিড়িয়াখানায় গাছ আছে, হ্যান আছে, তেন আছে। বাট এইটা যে যেসব প্রাণী গাছের সাথে থাকে, ঘাস লাগবে, যেমন হরিণ, যেমন বানর, এগুলির খাঁচার ভিতরে গাছ না দিয়ে তারা কি করছে, এই যে ওল্ড আউটডেটেড স্টাইলে তারা এইভাবে গাছ লাগায়, ওখানে যেটা একদম কমপ্লিটলি পয়েন্টলেস। আমরা এখন সজারুর খাঁচার কাছে আছি, দেখেন। তাদেরকে প্রাণীগুলো সম্পর্কে বলবে এবং উত্তপ্ত না করে ওই মাইকে বলে দিয়েছে, আমরা এখনও তো সম্প্রজাতি হই নাই, মাইকে বলে দিয়েছে বলে ভিতরে ঢুকে উত্তপ্ত করবো না। কেউ যদি উত্তপ্ত করে বাধা দেওয়ার মতো খুবই কম লোকবল নিয়ে চিড়িয়াখানা চলছে। সজরু সবসময় আমি এটাই দেখেছি যে সজরু খাঁচা এবং একটা ইয়ে, এবং আমরা কিন্তু এই চিড়িয়াখানা থেকে 2021 সালে 2জন কুকুরকে আমরা মুক্ত করেছি। ওটা আমরা পরে দিব আমাদের পেজে। একটা ছিল এই ভিতরের দিকে একটা খাঁচায় মনে হয় যে একটা টেরিয়ার ব্রিড বলে আর কি, ওটা একটা খুব অনেক নোংরা অবস্থায়, কান দিয়ে পানি পড়ছে, চোখ টকিয়ে, এবং তার ওখানে একটা হাড় পড়ে আছে যেটা হচ্ছে লাল পিঁপড়া দিয়ে একদম লাল হয়ে আছে। তো কুকুরটার বাইরের যেই সাইনবোর্ডটা ছিল, শিল্পী SM সুলতানের উপহার দেওয়া কুকুর, আমরা হিসাব করে দেখলাম যে SM সুলতান মারা গিয়েছে মোটামুটি 25 বছর, তাহলে কুকুরটার বয়স তো 25 বছর হবে। তো এটা তো গিনেস বুকে থাকার কথা বা অন্য কোথাও থাকার কথা। তাই কুকুর এত বছর রেয়ারলি পৃথিবীতে 2-1টা কুকুর এরকম বাঁচে। তো পরে আমরা সেটাকে, সজারু আছে খাঁচার ভিতরে, আছে ভিতরে হয়তো লুকিয়ে আছে, ঘুমাচ্ছে, কেউ দেখতে পায়নি কখনো। একটা আগে আছে সেটা অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তুমি তো কিছুটা জানো মনে হয়, বলো একটু। শিশু পার্কটা এখন আর নেই বলতে গেলে। এখানে হলো সরাদ্দি উদ্যান সহ শিশু পার্কটাকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সরাদ্দি উদ্যান যে মাস্টার প্ল্যানের আওতায় একটা প্রকল্প করা হচ্ছে, এটার জন্য সেখানে কয়েকটা স্থাপনা করা হচ্ছে। কিন্তু শিশু পার্কটা প্রায় দেখা গেছে হাফ দশক ধরে এটা বন্ধ। আর এখন বর্তমানে শিশু পার্ক বলতে আমাদের কিছু নেই। ঢাকা যে শিশু পার্ক, এটি বর্তমানে বিলুপ্ত, ওটা নাই। ওই শিশু পার্ক বন্ধ, শিশু মেলা একটা আছে, বাচ্চাদের যাওয়ার জায়গা নেই। কিন্তু চিড়িয়াখানার ভিতরে আবার আমরা একটা শিশু পার্ক করেছি যেখানে হাউকাউ হবে। চিড়িয়াখানার ভিতর শিশু পার্ক মানে হলো ব্যবসা করার ধান্দা, যেখানে যেটা মানায় না ওইখানে ওইটা দিয়ে বাঙালি ব্যবসা করে বেসিক্যালি। এই সামনে হলো বনবিড়ালের খাঁচা। এখন বনবিড়ালের খাঁচাটারে দেখলে মনে হয় যে মুরগির যে খামার আছে ওই খামার। একটা বিড়াল আমি দেখছি এখানে, এর কোনো পার্টনার সঙ্গী আমি কিছুই দেখি নাই। একবার শুধু আমি আসছি যখন, তখন আমি দেখছি জাস্ট একটাই, ও একা কি এখন ওই যে উপরে বসে আছে, আর কোনো সঙ্গী নাই, কিচ্ছু নাই। মানে গরমে একেবারে কি একটা অবস্থা, হাঁসফাঁস করতেছে। আর এইটা এমন একটা খাঁচা যে ঠিক মতো প্রাণীটাকে দেখা পর্যন্ত যাচ্ছে না, লোকই আসে না, ভাবে দেখেন যাতে সিংহ এখানে বানানো হয়েছে এটাকে ডাস্টবিন হিসাবে, মানে এটার মুখের ভিতরে আপনি ময়লা ফেলবে, যাতে বাচ্চা যখন এখানে এসে একটা সিংহের মুখের ভিতরে ময়লা ফেলবে, ও আসলে প্রাণীটার মর্যাদা কতটুকু বুঝবে। তো প্রত্যেকটা ছোটো ছোটো ঘটনা দিয়ে আসলে আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন যে এটার মোটোটা কি আর এটার অ্যাটিটিউডটা কি। এই সেই কুকুরের খাঁচাটা যেখানে কুকুরটা বন্দি ছিল অনেকদিন, আবার এখানে একটা কুকুরও বন্দি ছিল 25 বছর, ওকে রেস্কিউ করা হয়েছে। এখন এখানে একটা 25 বছর আটকানো ছিল, একজনের গিফট করা। আর এখন ওখানে বনবিড়ালটাকে ওই গ্রাম থেকে ধরে এনে আটকায় রাখছে। ওই যে বনবিড়ালটা বসে আছে, গ্রামের যে গ্রামীণ বন, তারপরে হচ্ছে ধান ক্ষেত, এই সমস্ত জায়গায় বনবিড়ালের বিচরণ থাকে আমাদের গ্রাম বাংলায়, কিন্তু এই বনবিড়ালের এই হাল সবাই দেখেন। এখন আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। একটু আগে এখানে কি সুন্দর করে টাইগারটা ডাকতেছিল, মাটা ডাকতেছিল বাচ্চাদেরকে। এখন আমি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থা দেখাবো। ওই যে বাচ্চা শুয়ে আছে, আর আমাদের সাথে 71 টিভি আছে, ভিডিও করছে। ইন্ডিপেন্ডেন্ট আছে। আই এম সো সরি অ্যাবাউট দ্য স্লিপ অফ টাং। আর ওই যে মা বাঘটা, ও এখানে বসে আছে। তো বাচ্চা দুইটা, আবার ওদের
নাম টামও দেয়া। তো আমার কথা হচ্ছে একটা বাঘ 7 ফুট লম্বা এবং তার 150 কেজির বেশি, তার খাঁচা আমার ঘরের থেকে বড় হয় না কেন? তার খাঁচা আমার ঘরের থেকে ছোট কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। মানে ওই যে বাঘটা বসে আছে, ওইভাবে যদি কোনো মানুষকে দিনের পর দিন আটকায় রাখা হয়, নির্দোষ কোনো মানুষকে, তাহলে সে তো পাগল হয়ে যাওয়ার কথা। এবং আমরা অনেকেই জানি না পশু পাখিরও কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপার আছে। ওদেরও মানসিক স্বাস্থ্য ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য আমাদের পশু পাখি নিয়ে আমরা যারা ডিল করি তাদের এই যে দিকটা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দেখেন বাঘটা ঝিমাইতেছে, গরমে ঝিমাচ্ছে। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, যার কারণে মাছি আসে, ওদের জন্য একটা বন থাকবে, জঙ্গল থাকবে, অর্ধেক জায়গাটা হচ্ছে আপনার প্লাস্টার করা সেটা, এবং বাকি অর্ধেক বালু। ওই যে যদি কি করলে ক্লিন করা না লাগে, ভেজার কারণে কিন্তু মাছি আর আসে। ঠান্ডাও লেগে যায়, নিউমোনিয়া। এমন একটা ব্যবস্থা করে রাখছে যে পেশাব করলে গন্ধ তো হয়ই, আর খাবার দিলে তো খাবার তো দেয়ই না ঠিক মতো। বাঘের জন্য, সিংহের জন্য এই জায়গাটা মানে আমাদের হচ্ছে ওই যে বস্তির একটা রূপ। সেটাই। ব্যাপারটা যখন এখানে পানি জমে যায় তখন তো এমনিতেই এখানে আবর্জনা তৈরি হয়। জি জি। আবর্জনা তৈরি হলে তো এখানে পোকামাকড় আসে, সেখান থেকে রোগ ছড়ায়। আর তাছাড়া আমার সবচেয়ে বড় হচ্ছে খাবারগুলো যে দেয়, নির্দিষ্ট স্থান তো থাকা উচিত। এই থালা টালা রাখে দিলাম, এই খাবারটা যদি নিচে পড়ে যায়, মাটি টাটি গলে যায়, বা ওখানে তো সে পোশাক টোশাক করে, সেগুলো যদি লাগে যায়, সেই খাবারটা যদি আবার সে খায়, তখন তার শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যকর হবে। কি মাংস কিন্তু খুব দ্রুত জীবাণু গ্রহণ করে। হ্যাঁ, তো সেই মাংসটা কতক্ষণ সময় এখানে রাখবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাঘের জন্য, মানে পশুর জন্য। কারণ আমরা মানুষরা যদি আমাদের জন্য চিন্তা করি, ওদের জন্য কেন করবো না? ওরা তো খোলামেলা থাকে, তারপরে ঘাসের উপরে হলো শিকার করে যেটাকে শিকার করে ওটাকে কিন্তু ইমিডিয়েট খেয়ে ফেলে, তাজা খাবারটা খায়। কিন্তু এখানে বাসি জিনিস, নষ্ট জিনিস, এইভাবে হচ্ছে দিনের পর দিন চলতেছে, যুগের পর যুগ চলতেছে। আমরা ওদের সাথে এটাও যুগের পর যুগ হয়ে আসছে, এটা রোধ করতে হবে, রোধ করতে হবে। হ্যাঁ, যে ডাস্টবিন নিয়ে একটু আগে রাকিব ভাই কথা বলতেছিল। ডাস্টবিনটা হলো একটা সিংহ। তো এটা কতটা অপমানজনক যে সিংহটা হা করে আছে আর এখানে আমার ময়লা ফেলতে হবে। মানে তুমি তো ওই রকম ডাস্টবিনও রাখতে পারো প্রত্যেকটা ঘাটে। তুমি পাবলিক অ্যাট্রাক্ট করার জন্য তুমি ভুল মেসেজ কেন দিবা? তার মানে যারা চিড়িয়াখানা চালায়, তারা চিড়িয়াখানা জাস্ট একটা শো বিজনেস হিসাবেই চালায়। হ্যাঁ, যে এখানে আমরা জিনিসগুলো সাজায় রাখছি, বাস দেখুক, ওদের কি হোক না হোক, আমরা কেউ বদার করি না। জাস্ট আমাদের টাকা উঠলে মাস হয়েছে। তো ওই যে আফ্রিকান সাদা সিংহ, ওকে এইভাবে এতটুকু একটা ঘরের ভিতরে এত বড় একটা প্রাণীকে আটকায় রাখছে, এবং তার কোনো সঙ্গী নাই। এরকম দিনের পর দিন সেইভাবে থাকে। দ্যাটস ইট। এই যে ভাল্লুকের খাঁচা এটা, তো আমরা জানি যে ভাল্লুকের ঘন্টায় ঘন্টায় জ্বর আসে, ওই জন্য ভাল্লুকে কিছুক্ষণ পর পর পানিতে নামে। তো এই ভাল্লুকরে গাছ দেওয়ার কথা কত বড়, আর এখানে গাছ আর্টিফিশিয়ালি কাঠের একটা টুকরা বসায় দিছে ভাল্লুক ক্লাইম্ব করার জন্য। দেখেন, 2টা ভাল্লুকের জন্য এই জায়গাটা কি এনাফ? না। এই যে একটা ভাল্লুক খাঁচার সাথে বসে আছে, একদম হাত দিয়ে যেন সে বের হয়ে যেতে চাচ্ছে। কতটা ডিপ্রেসড হলে একটা প্রাণী এইভাবে মানুষের মতো খাঁচায় হাত দিয়ে বসে থাকে? মানে সে কতটা মেন্টালি আপসেট। মানে লজ্জা করা উচিত, জাতি হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা পশু পাখির সাথে জাস্ট বিকজ তারা কথা বলতে জানে না সেজন্য আমরা তাদের সাথে এই ধরনের আচরণ করি। তারা প্রতিবাদ করতে পারে না, আমরা তাদেরকে এইভাবে তাদেরকে দিয়ে ব্যবসা করি। যে র মিটটা দেওয়া হয়, জি জি। প্রতিপক্ষ কিভাবে সাইড আপ করে নিচ্ছে? ওই যে আমাদের সামনে হলো সিংহের খাঁচা। তো খাঁচার ভিতরে 2টো সিংহ আছে, একটা ছেলে একটা মেয়ে। তো এরা এইভাবেই থাকে সারাদিন। এদেরকে একটু আগে খাওয়ানো হয়েছে। আর আমি আরেকদিন আসছিলাম, তখন দেখছিলাম যে খাঁচা থেকে বের হওয়ার জন্য সিংহ খাঁচার যে গ্রিলের সাথে ঘষাঘষি করতেছে। তো পরে মানে আমি বুঝতে পারি যে আমরা যারা প্রাণীপ্রেমী আছি তারা বুঝতে পারি যে ওরা কি বলতে চায়।
বা ওদের আওয়াজ, এই যে ভালুকটা আওয়াজ করতেছে, তো আমরা বুঝতে পারি যারা অ্যানিমেল লাভার যে অ্যানিমেলরা কি বলতে চায়। এইটা এইভাবে কোনো সুস্থ পরিবেশে কোনো প্রাণীকে রাখা দিনের পর দিন, এটা একটা অভিশাপ। না ভয়েস বলতে একটা ভাল্লুক কিন্তু মাংস ছাড়া আর অনেক কিছু খায়, ফলমূল খায়, মধু খায়, কিন্তু এইখানে যারা থাকে, যারা ভাল্লুককে খাওয়ায়, আর এগুলি কিছুই দেয় না, শুধু মাংসটা দিয়ে দেয়, কাজে ফাঁকিবাজি করে, এইভাবেই চলতেছে দিনের পর দিন। এখন উন্নত বিশ্বের দিকে তাকালে আপনারা দেখবেন যে জুয়ের যে কনসেপ্টটা, যেটা বিংশ শতাব্দীতে ছিল, সেটা কিন্তু আউটডেটেড নাই এখন। ইন দ্য মিন টাইম আমরা হলো ইমু পাখির খাঁচার সামনে আছি, কেশোয়ারি সরি, বাট ওদের এনক্লোজারটা একটু ভালো, তুলনামূলক একটু ভালো আছে। দেখেন আপনি যে পাখিগুলা, এগুলা, এটা হচ্ছে এমু। হ্যাঁ, তো এখানেও ঘাস পাতা দেয়া দরকার ছিল, কিন্তু কিছু দেয় নাই। গরমে মাটি থেকে তাপ উঠতেছে, এই পাখিগুলা গিয়ে গাছের নিচে বসছে। তো এইটাকে আপনি কি বলবেন? যেখানে বাহিরে ঘাস লাগাইছে, ওই যেখানে বাহিরে ঘাস, আর যেখানে ঘাস থাকার কথা সেখানে ঘাস নেই। হ্যাঁ একদম। এদের জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, এটা তো আগে জানতে হবে, তারপরে চিড়িয়াখানা করুক। তো সেই জায়গাটা না নিয়ে এই পাখিগুলো কি এরকম স্বচ্ছ পরিবেশে থাকার কথা? ওরা থাকবে জঙ্গলে, গাছের সাথে, আরো পশুর সাথে মিলেমিশে থাকার থাকবে ওদের। জি জি। সাফারি পার্কের যে কনসেপ্টটা, এটা আসছে কেন? এটা আসছেই কিন্তু যে আমরা জু টাইপেরই রাখবো, কিন্তু একটা আর্টিফিশিয়াল ফরেস্ট থাকবে, ওই ফরেস্টে এই পরিবেশে পশু পাখিগুলো থাকবে। ওটা হচ্ছে মানে নিউ কনসেপ্ট অফ জু। ওখানে প্রাণী সংরক্ষণও হবে, তারপরে ব্রিডিংও হবে, রেস্কিউও হবে, আর পশু পাখি থাকবে, মানুষ দেখবে। প্রথম দিকে একবার গেছিলাম, আমার কাছে ওই সময়টাই ভালো। এখন কি অবস্থা আমি জানি না, এখন আপনি তো জানেন না। আমি গেছি, ওরা অনেক গাছ টাছ লাগাইছে। সাফারি পার্কটা ভালো, সাফারি পার্কটা ভালো। তো আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা হাতি। তাহলে তো আমরা সবাই মিলে উদ্যোগ নিতেই পারি, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সাফারি পার্কের মতো করে করা হোক, এই জায়গায় সেই উদ্যোগটা নেওয়া হোক। হ্যাঁ, আপনি হেঁটে দেখলেই বুঝবেন যে আপনি হাঁপায় যাবেন, এত জায়গা এখানে, অথচ জায়গার মানে মিস ইউজ কি পরিমাণে সেটা আপনারা দেখেন। আচ্ছা, এই যে পাখি, এটা হলো ধনেশ মনে হয় না, এটার নাম কি? এটা ধনেশ। এটা হলো আমাদের চিটাং পাহাড়ে পাওয়া যায়। তো ওকে আরো উঁচা, আরো বড় খাঁচা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, দেখেন কত সুন্দর এক জোড়া পাখি, অথচ সে সব সময় উপরের দিকে তাকায় থাকে যে আমি ওই আকাশটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি আকাশে যেতে পারছি না। আমি তো চিড়িয়াখানায় প্রায় রেগুলারই আসি, তো আমি ধনেশগুলোকে দেখি, ওরা এই গাছগুলোর দিকে তাকায় থাকে, আর সব সময় খাঁচা মাথা দিয়ে ঢেস দিতে থাকে যে খাঁচা ভেঙে আপনি মানে সে উপরে উড়ে চলে যেতে চায়। কিন্তু মানে এইটা কি কোনো খাঁচার পর্যায়ে পড়ে? এটাকে কি আপনি কোনো এনক্লোজার বলবেন? এমনকি জেলখানায় যে সমস্ত আসামি থাকে, এরাও এর চেয়ে ভালো অবস্থায় থাকে, ক্রিমিনালগুলো। আর এইটা যে খাঁচা, এই পাখির নাম যা আমি বুঝলাম না, এই ছোট পাখিগুলোকে এই খাঁচার ভিতরে রাখছে, এটাকে আরো সুন্দর করে মানে বন্য পরিবেশে ছেড়ে দিয়ে রাখতে পারতো। কিন্তু মানে আমি ঠিক বুঝলাম না যে এই পাখি তো আর পোলট্রি বার্ড না, তাহলে ওর পারপাসটা কি এই খাঁচার ভিতর থেকে? তো পোলট্রি ফার্ম দেখা দিতেছে। আমি আরেকটা হাস্যকর জিনিস দেখাই। এত বড় একটা জেলখানার মধ্যে কি রাখা হয়েছে জানেন? ওই যে দেখতে পাচ্ছেন কবুতর আর ঘুঘু। কবুতর বা ঘুঘু কি খাঁচায় থাকা প্রাণী, নাকি এটা চিড়িয়াখানায় আটকায় রাখার প্রাণী? এগুলা মানুষ পোষে, মানুষের বাড়িতে থাকে, এগুলো হচ্ছে সেই জিনিস। মানে আমি ঠিক বুঝলাম না যে কবুতর আর ঘুঘু কেন চিড়িয়াখানায় আটকানো অবস্থায় থাকবে। তারপরে এখানে আছে হলো পাহাড়ি ময়না, আর আছে হলো হলুদ পাখি। তো এই পাহাড়ি ময়না আমাদের দেশে খোলামেলা অবস্থায় থাকে, পাহাড়ি অঞ্চলের বনে থাকে।
এটা হচ্ছে আপনার যে কাটাবন আছে না, কাটাবন মার্কেটের মতো আর কি আটকায় রাখছে। এখানে আইউসিএন দিয়ে বহুত কিছু লাগায় রাখছে বিলবোর্ডের মধ্যে। বাট এই যে এই পাখিটা একা, দেখেন এই পাখিটা একা, ওর সঙ্গী নেই। অথচ গাজীপুর সাফারি পার্কে আমরা একটা পাখির খাঁচার ভিতরে যখন ঢুকছি, বিশাল খাঁচা, ওখানে আমরা উন্মুক্ত পাখির সাথে আমরা কন্ট্যাক্ট করছি, এমনভাবে গাজীপুর সাফারি পার্ক তারপর ডুলা হাজরা সাজানো। বাট এত বছর হয়ে গেল এই জায়গাটা, এই এত বড় জায়গাটা, 6000 একর জমির উপর জায়গাটা, এটা এইভাবে চলতেছে। এইখানে আরেকটা মর্মান্তিক বিষয় দেখা যাইতেছে, সেটা হচ্ছে কাকাতোয়া, তারপরে ম্যাকাও, এই পাখিগুলাকে, যেগুলোকে অ্যাকচুয়ালি মানুষ পোষে, এগুলো কিন্তু পোষা হয় বাই দ্য ওয়ে, তো এগুলোকে আরও সুন্দর পরিবেশ দিয়ে রাখতে পারতো, কিন্তু এগুলাকে এভাবে আটকায় রাখছে। দেখেন এই যে কাকাতুয়া, অথচ মানুষ এগুলোকে ছেড়ে রাখে। এগুলো নিয়ম হচ্ছে এদেরকে ছেড়ে রাখা, ছেড়ে পালা, এগুলো পোষ্য প্রাণী। আর একটা পাখিরও, এই পাখিটারও বা ওটার পার্টনার আছে, সাদা পাখিটার পার্টনার নাই। অথচ আমরা যখন কবুতর পালি, আমার একটা কবুতরের সঙ্গী মারা গেলে আমি আরেকটা কবুতর নিয়ে আসি সঙ্গী। তো মানে যারা এই প্রাণীগুলির সাথে থাকে, চিড়িয়াখানার কর্তৃপক্ষ চিড়িয়াখানায় থাকে, প্রাণীগুলোর সাথেই তারা থাকে, কিন্তু ওদের কোনো মনুষ্যত্ববোধের যে সেন্সটা, এটা তাদের নাই একবারে। যার জন্য এগুলি তারা মনে করে যে নর্মাল, এগুলিকে তারা নর্মাল মনে করে। যে এরকম ছোট ছোট খূপের মধ্যে পাখি রাখছে। এখানে চিল, বাজ পাখি আটকানো, আর এখানে অনেক বড় একটা লেক, সুন্দর একটা লেক দেখতে পাচ্ছি। দেখেন মানে জায়গাটাকে ইউটিলাইজ কিভাবে করবে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। আর আমাদের সাধারণ জনগণ বিনোদনের অভাবে অসুস্থ বিনোদন দেখতে আসে। যাই হোক, আমরা আরও কিছু জিনিস কভার করব এখন, সঙ্গেই থাকেন। এখানে যেমন দুটো মায়া হরিণ মনে হয় রাখা হয়েছে, মায়া হরিণ না, বার্কিং ডিয়ার। তো ওরা ভালো আছে তুলনামূলক, তবে জায়গাটা কম, জায়গাটা আর একটু বেশি হওয়া দরকার। চিত্রা হরিণের যেরকম জায়গা ওরকম হওয়া দরকার। আমরা যে এখানে যে দেখছি যে সল্ট ওয়াটার ক্রোকোডাইল আছে এবং আমাদের যে মিঠা পানির কুমির, দুটাই চিড়িয়াখানাতে দেখতে পাচ্ছি। সংকটটা হলো যে ওদেরকে মাঝে মাঝে রোদ পোহাতে উপরে উঠতে হবে, এমনভাবে স্পটটা তৈরি করা হয়েছে ওরা কখনো আসলে উঠতেই পারে না, খুবই পিচ্ছিল, খেয়াল করে দিবে। তো যে কারণে ওরা আসলে অধিকাংশ সময় পানির মধ্যে থাকতেই কিন্তু বাধ্য হচ্ছে। ওর যখন প্রয়োজন হবে তখন সে উপরে উঠবে, রোদ পোহাবে, আবার সে পানির মধ্যে যাবে। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের সেটআপ ঠিক নাই, যে কারণে এদেরকে উপযুক্ত পরিবেশ দেওয়া যাচ্ছে, এটা আমাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে। শুরুতেই বানরের খাঁচা দেখছি, আবার এখানে একই প্রজাতির বানরের আরেকটা খাঁচা তৈরি করা। এটাকে কি বলবো, আসলে জায়গাটা নষ্ট, মিসইউজ, বানরেরও কষ্ট। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি, সেটা হচ্ছে সাপের খাঁচা। এখানে খুবই ইনহিউম্যান অ্যাক্টিভিটি হয়। এখানে হলো সাপ, তো একে তো অল্প একটু জায়গার ভিতরে সাপ রাখা হয়, তার মধ্যে হচ্ছে খাঁচার মধ্যে জ্যান্ত খরগোশ দিয়ে দেয়া হয়। এখন অনেকে বলবে যে সাপ যে শিকার করে খায়, ইঁদুর ধরে খায়, খরগোশ ধরে খায়, সেটা যেভাবে প্রকৃতিতে সাপ করে সেটা এই খাঁচার ভিতরেও সেম জিনিসটাই করানো হচ্ছে, দেখানো হচ্ছে। বাট এই পরিবেশে কেন? আমার কথা হচ্ছে যারা প্রাণী নিয়ে গবেষণা করে তারা যদি চায়, তারা যেসব প্রাণীকে খাঁচায় রাখবে বা সাফারিতে রাখবে,
তারা প্রাণীকে শিকার করতে শেখাবে, তো এরকম একটা জায়গায় শিকার কেন করবে যেখানে শিকারীরও অবস্থা টাইট, শিকারের অবস্থা আরও টাইট, আর মানুষের সামনে এই মুরগির বাচ্চা তারপরে খরগোশ এগুলো ছেড়ে দেয়। সাপ যখন এগুলো ধরে ধরে খায় তখন অনেকেই নিতে পারে না। তো প্রকৃতিতেও এটাই হয়, কিন্তু এটা মানবিক দেখায় না, ঠিক অনেকে বুঝে না, এটা রিজনটা বোঝে না অনেকে। আচ্ছা, এখানে হচ্ছে অজগর আছে, এই যে অজগরটা হা করে আছে, দেখেন ও রেস্ট নিচ্ছে। এই যে গরমে হা করে আছে, ওখানে আরেকটা আছে অজগর। তো এটাই আর কি। সাপের খাঁচাটা আমরা দেখাচ্ছি আবার। দেখেন টালির উপরে অজগর সাপ রেখে দিছে, আর এটা কি কোনো সাপের পরিবেশ? না, অজগর সাপ তো রাখছে টালির উপরে, তার উপর দিয়ে দেখেন কি একটা অবস্থা। তো এটা কিন্তু ওই যে ইকোলজিস্ট যা বলল, অ্যাকর্ডিং টু হিম এটা রাখার কিন্তু কোনো ওয়ে না। এটা হলো হরিণের খাঁচা। এখন হরিণের খাঁচা যে এনক্লোজারটা অনেক বড়, হ্যাঁ অনেক বড়, অনেকগুলো হরিণ আছে, কিন্তু ওদের এখানে কিছু ইনহিউম্যান যে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম রোদ, এত রোদ, কিন্তু ওদেরকে ছাউনি দিয়ে দিছে, যেখানে ছাউনি ছাড়া এখানে জায়গায় জায়গায় আরও গাছ দরকার ছিল, কিন্তু সেটা দেয় নাই। যে একটা হরিণ দেখতেছেন, ও কিন্তু দেখেন একেবারে গরমে কাহিল হয়ে গেছে। হ্যাঁ, চালের নিচে যারা আছে ওরাও গরম হয়ে গেছে। হ্যাঁ, তো হরিণগুলাকে দেখলেই বোঝা যায় যে ওরা ভালো অবস্থায় নাই। এখন কমার্শিয়ালি শুধু খাবার খাওয়াইলে আর পানি খাওয়াইলেই তো হবে না, ওরা কি অবস্থায় আছে সেটা তো আমরা দেখতেই পাইতেছি, না পারতেছে নড়তে, না পারতেছে কিছু। এখানে প্রচুর গাছ দরকার, কারণ চিত্রা হরিণ এরকম ডেজার্ট টাইপের ক্লাইমেটে থাকে না, যেখানে এই যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে এইভাবে তারা প্রাকৃতিক পরিবেশে থাকে না। ওরা অনেক গাছগাছালিওয়ালা এলাকায় থাকে, যেমন সুন্দরবন। তো এটা নিয়ে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছেন একটা সেডেটিং গান দিয়ে একটা হরিণকে শুট করা হবে, মানে হচ্ছে হরিণকে ঘুম পাড়ানো হবে। তো আমরা জানি যে ঢাকা চিড়িয়াখানা থেকে কিন্তু হরিণ বিক্রি হয়, তো বিভিন্ন বড় বড় গ্রুপ বা শৌখিন মানুষজন হরিণ কিনে নিয়ে পালে। কিন্তু আমি যে কয়টা জায়গায় হরিণ দেখেছি পালতেছে মানুষজন অথবা কোনো কোম্পানি, তারা কিন্তু হরিণকে পর্যাপ্ত পরিমাণে পরিবেশ দিয়ে বড় জায়গা দিয়ে কিন্তু ওরা পালে না। সেম গোস ফর ময়ূর, একই অবস্থা, ওরা জাস্ট ছোট্ট একটা খাঁচা করে দিয়ে হরিণ বা ময়ূরকে পালে, যেটা অত্যন্ত দুঃখজনক। এখানে আমরা ময়ূর দেখতেছি, একটা কি সুন্দর পেখম মেলছে। তো এরকম আমি আরও যে কয়েকবার চিড়িয়াখানায় আসছি, আমি দেখছি যে ময়ূরের এনক্লোজারে অনেকগুলো ময়ূর একসাথে রাখা, আর তারপরেও তারা এরকম নৃত্য করে, তারা ডাকে বৃষ্টি আসলে। আবার আপনারা হয়তো জানেন যে চিড়িয়াখানা থেকে ময়ূর বিক্রিও হয়, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, তোমরা ময়ূরকে ভালো রাখলেও তোমরা ময়ূরকে এত ছোট জায়গা দিয়ে রাখছো কেন? এটা তো হতে পারে না। এখন আমি গন্ডারের খাঁচার কাছে, দেখতে পাচ্ছেন যে গন্ডারটাকে কেয়ারটেকারটা অনেক আদর করতেছে। তো অন্যান্য প্রাণীর তুলনায় এই গন্ডার ভালোই আছে। হি ইজ অ্যাডাপ্টেড টু হিট, সে গরম সহ্য করতে পারে, যেহেতু সে গরমের গ্রীষ্মপ্রধান কান্ট্রিগুলো থেকেই আসছে। আর দুঃখের বিষয় হচ্ছে এইবারও এনার সাথে কোনো সঙ্গী আমি পাই নাই। হাওয়েভার সে তুলনামূলকভাবে ভালো আছে, যেটা দেখতে পাচ্ছি। আর কেয়ারটেকার যেটা বললো যে সে অনেক যত্নে থাকে, সে অনেক আদর যত্ন পায়, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড। তো এখানে মানুষজন পিকনিক স্পট বানায় নিছে অবভিয়াসলি। আর ওই যে ওই পাশে যে দেয়াল দেখতেছেন, প্রাচীর দেখতেছেন, ওখানে হচ্ছে বড় বড় হরিণ, গরু, এগুলা। ওদেরকে যে পরিমাণে বড় স্পেস দেওয়া হয়েছে, ঘাস দেওয়া হয়েছে, কিন্তু ওইদিকে যথেষ্ট পরিমাণে গাছ দেওয়া হয় নাই, যার জন্য ওদের গরমে ছায়াতে যাওয়ার কোনো উপায় নাই। আর এগুলি তো চলেই। যা বলছিলাম, যারা তৃণভোজী প্রাণী তাদেরকে বিশাল জায়গা দিয়ে রাখা হয়েছে। এই যে খাঁচাটা দেখতেছেন, জলস্থির খাঁচা, এনক্লোজার অনেক বড়, জলস্থিরগুলোকে যথেষ্ট খাবার দেওয়া হয় এবং এদেরকে পানিরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
কিন্তু আমার দুঃখ লাগে এখানেই যে এই কিছু কিছু প্রাণীকে এত বড় জায়গা করে দিল, অথচ চিড়িয়াখানায় এত জায়গা থাকতে কেন মাংসাশী প্রাণীগুলোকে ছোট্ট একটা জেলখানার মতো জায়গায় আটকে রাখা হবে এত আনহাইজিনিক পরিবেশে। আপনারা দেখেন কেয়ারটেকাররা যাচ্ছে আপনার খাবার নিয়ে, দেখেন যে জলস্থিরটা হা করছে, তো এরকম জলস্থিরকে কিন্তু ইয়েরাও খাওয়ায়, ভিজিটাররাও কিন্তু আপনার এই শাকসবজি খাওয়ায়, ছুঁড়ে ছুঁড়ে মারে, জলস্থিরদেরকে খাওয়ায়, ভালোই মানে ভালো টাইম পাস হয়। তো এরা তুলনামূলক ভালো অবস্থায় আছে। কিন্তু আপনি যদি কুমির দেখেন, মিঠা পানির কুমির বা নোনা পানির কুমিরের অবস্থা দেখেন বা সাপের অবস্থা দেখেন, তাহলে দেখবেন যে আসলেই দুঃখজনক, মানে এদেরকে কিভাবে রাখছে। কিছু কিছু প্রাণীকে দেখলে মনে হয় ওরা খুব শান্তিতে, আর কিছু কিছু প্রাণী খুবই দুঃখে আছে। দর্শক, আমি আপনাদেরকে বলেছি যে জেব্রা, জিরাফ, তারপরে নীলগাই, ইলান্ট, গাধা, খচ্চর, গরু, গয়াল এদেরকে বড় বড় এনক্লোজারে রাখছে, ঘাসওয়ালা এনক্লোজার। কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে এদেরকে এত বড় স্পেস দিছে, হ্যাঁ, কিন্তু মাংসাশী প্রাণীগুলোকে অপরদিকে আপনারা যদি দেখেন একেবারে জেলখানায় বন্দি করে রাখছে। আর এখানে কতটুকু জায়গা নষ্ট করছে, একটা গরুকে এত বড় জায়গায় রাখছে। এটা কিন্তু আমাদের পাহাড়ি গয়াল, চিটাগাংয়ের পাহাড়ে পাওয়া যায়। তো এটার পিছনে নিশ্চয়ই কোনো মতলব আছে, নাহলে এটা কেন করবে। এখন আমরা আছি আফ্রিকান চিতার খাঁচার সামনে। আমার সামনে একটা চিতাই ঘোরাঘুরি করছে, তার কোনো সঙ্গী নাই, সে অত্যন্ত বোর্ড আর ডিস্ট্রেসড। এইভাবেই তাকে রাখা হয়েছে। আমি যেটা বলেছিলাম মাংসাশী প্রাণীদের ভালো অবস্থায় রাখা নাই, তাকে এইভাবে রাখা হয়েছে সেমভাবে। বাই দ্য ওয়ে, একবার একটা নিউজ হয়েছিল 90 দশকের দিকে, অর্জুন নামে যে বাঘটা একটা ছেলেকে খেয়ে ফেলছিল, আসলে খায় নাই, মেরে ফেলছিল আর কি থাবা দিয়ে। ওই বাঘটা কিন্তু এই খাঁচাটায় তখন থাকতো। আর আমি তখন বাচ্চা ছিলাম, চিড়িয়াখানায় ওই দিন আমি ছিলাম। অর্জুন যে ছেলেটাকে মেরে ফেলছিল সেটা আমি দেখছিলাম নিজের চোখে। তো আমি চিড়িয়াখানা ঘুরতে এসে ভাবলাম যে অর্জুনের খাঁচাটা তো আমার মনে আছে, আমি যাই, আমি গিয়ে দেখি এখন বর্তমানে অর্জুনের খাঁচার সামনে কে আছে, অর্জুনের খাঁচার ভিতরে কে থাকে। তো যাকে পেলাম সে খুবই একাকী, সে খুবই দুঃখী এবং সে প্রচণ্ড স্ট্রেসে আছে, তাকে দেখলেই বোঝা যায়। আমরা এখন যে ইয়েটা দেখতে পাচ্ছি খাঁচাটা, সেটা হচ্ছে শিয়ালের খাঁচা। এখন এটা দেখে একটা পোলট্রি ফার্ম মনে হলেও এর ভিতরের অবস্থা হচ্ছে এটা। দেখেন বাথরুমের মতো পরিবেশে শিয়ালগুলোকে রাখা হয়েছে, একটা শিয়াল না, বেশ কটা শিয়াল আছে। আর এইভাবে করে ওদেরকে টুকরা টুকরা খাবার দেয়। আপনি দেখেন একটা শিয়ালের চোখ কানা, চোখের মধ্যে ইনজুরি হয়েছে। তো এখন কর্তৃপক্ষের কাজ কি, ওর চোখে ইয়ে দিয়ে দিবে, তাই না? ওকে একটু হাসপাতালে নিয়ে, ভেট ক্লিনিকে নিয়ে, যেটা হচ্ছে আপনার এই চিড়িয়াখানার ভিতরেই আছে কিন্তু একটা ভেট ক্লিনিক, ওর চোখটা ঠিক করে দেয়া, ওর চোখে একটু মলম লাগাই দেয়া কিন্তু কাজ ওদের। বাট এগুলো তারা করে না। আর দেখেন এই যে আরেকটা শিয়াল বের হয়েছে, আর পিছনের দৃশ্যটা দেখলে মনে হবে যে একটা বাথরুম, একটা ওই যে মোজাইকালা বাথরুম থাকে, এই ধরনের একটা নোংরা পরিবেশে অনেকগুলা শিয়ালকে এইভাবে বন্দি করে রাখছে। তো এটা আসলে কতটুকু লজ্জাজনক। ওদের রাইটসটা আমরা সবচেয়ে বেশি সবার আগে ফিল করি, রেদার দেন আমাদের যে লাইফ স্টক আছে, প্রাণী, আমাদের মুরগি, গরু, ছাগল, ওদের সাথে আমাদের আই কন্ট্যাক্ট আমরা অনেক সময় করি না। তো আমরা ওদের কতটা কম ধরতে পারি বা একটু সংবেদনশীল হই কম তুলনামূলকভাবে। একই সাথে প্রাণী জগতে যদি এখন আপনি সাপের কথা বলি, যেমন ঘোড়া অনেক বোঝা নিচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, শব্দ করছে না, এই জন্য আমরাও ওটা নিয়ে খুব একটা কনসার্ন হচ্ছি না, শহরের মধ্যে দিয়েই ঘুরে বেড়াচ্ছি। সাপের ক্ষেত্রে দেখেন একটা নীরব একটা প্রাণী, কিন্তু ওরও কষ্ট আছে, ওর কষ্টগুলো আমরা খুবই কম জানার চেষ্টা করেছি এবং নিগৃহীত। আমাদের সমাজে এরকমই একটা ধারণা স্থাপিত, সাপ দেখলে মেরে ফেলতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবেন হচ্ছে মাহফুজুর রহমান, উনি ডিপ ইকোলজি এবং স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ওনার দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করছেন, আপনি বলবেন। আমরা চিড়িয়াখানায় যে সাপের মধ্যে পাচ্ছি, অধিকাংশই আমরা আসলে অধিকাংশই আমরা পাইথন দেখতে পাচ্ছি, যারা বেশ কিছু পাইথন এখানে রাখা হয়েছে। এবং এর বাইরে শৌখিনী সাপ আছে, যেটাকে আমরা ব্যান্ডেড ট্রেড বলি। তো এই সাপগুলোর মাঝে মাঝে যেহেতু সাপের আগ্রহ আছে, দেখার চেষ্টা করি যে কী অবস্থা। অধিকাংশ সময় দেখা যায় যে কেসগুলো খুবই অপরিচ্ছন্ন, পানি অপরিষ্কার, এবং এই কেসগুলোকে আসলে নিয়মিতভাবে পরিষ্কার করা হয়, সেই পরিষ্কারগুলো কিন্তু এখানে করা হয় না।
সাপ যে সারফেসে থাকে সেটা যদি যথেষ্ট পরিষ্কার না থাকে তাহলে ওদের নানাবিধ প্যাথোজেন গ্রো করবে, ওদের অনেক ধরনের চর্মরোগ সৃষ্টি হবে, ওদের শরীরে ছোটো ছোটো পোকা এগুলো তৈরি হবে। হ্যাঁ, এই কারণে সাপগুলো কিন্তু সাপগুলো অসুস্থ হয়ে পড়ে। এইখানেও আসলে সব সাপের অবস্থা কিন্তু একই রকম নয়। এখানে কিছু সাপ মোটামুটি অবস্থা এবং কিছু সাপের স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই যেগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে অন্যান্য খাঁচা আসলে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আমার মনে হচ্ছে সাপের ক্ষেত্রে তার চেয়েও কম পরিষ্কার করা হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে এখানে যে ভেনোমাস স্নেক রাখা হয়েছে, ধরুন ভেনোমাস স্নেক হ্যান্ডেল করার মতো কোনো এক্সপার্ট এখানে আছে বলে আমার জানা বা আমরা কতগুলো আগে দেখিনি। তো এইগুলোকে তো আসলে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে প্রাণী যাদেরকে রাখা হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে অনেকগুলো পাইথন ডিম নিয়ে বসে আছে, যে বাচ্চা ফুটিয়েছে, অনেকগুলো বাচ্চা উঠেছে। এই বাচ্চাগুলো পরবর্তীতে কী হবে? একটা স্ট্যান্ডার্ড চিড়িয়াখানাতে যেই প্রাণীগুলোকে দেশীয় যে ইন্ডিজিনাস যে স্পিসিসগুলোকে দেশীয় যে প্রাণীগুলোকে আমরা ব্রিড করাই তার একটা টার্গেট থাকে, সেটাকে আপনার কনজারভেশনের পারপাসে করা হচ্ছে, সেটাকে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে, এরকম কিছু টার্গেট নিয়ে করা হবে। তো এই চিড়িয়াখানাতে আসলে যে প্রাণীদেরকে ব্রিড করা হচ্ছে, যে সাপরা বাচ্চা দিচ্ছে, পরবর্তীতে তারা যাচ্ছে করছে বা তাদের নিয়ে পরিকল্পনা এরকম কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই সংকটগুলোর আসলে খুব দ্রুত আমাদের সমাধান দরকার। সাপ যেহেতু কথা বলতে পারে না, তার অনুভূতি বোঝা যায় না, কিন্তু তার কিন্তু এই এত বেশি মানুষ আসছে, শব্দ হচ্ছে, সে কিন্তু খুব সূক্ষ্ম ভাইব্রেশন হতে পারে। এই ভাইব্রেশনের জন্য কিন্তু তার মধ্যে একটা স্ট্রেসের তৈরি হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা ভাবছি, এই জায়গাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, কথা বলতে হবে এবং খুব দ্রুত এই সেকশনটা, অন্তত সাপের যে সেকশনটা আছে সেই সেকশনটাকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে এসে আমাদেরকে সংস্কার করা দরকার এবং এই সমস্যাগুলোর সমাধান করা দরকার। ডিয়ার পিপল, আমরা দেখলাম চিড়িয়াখানার অবস্থা। আমরা যুগ যুগ ধরেই দেখে আসতেছি মিরপুর চিড়িয়াখানার কি বেহাল দশা, প্রাণীগুলা কত কষ্টে আছে। এখন আমাদের সময় এসেছে প্রতিবাদ করার, আমাদের সময় এসেছে সাফারি পার্ক হোক এই দাবি করার, মিরপুর চিড়িয়াখানাকে সংস্কার করার জন্য যে আন্দোলনটা, যে লড়াইটা, সেটা আমাদেরকেই করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশে যত চিড়িয়াখানা আছে, আউটডেটেড চিড়িয়াখানা, সে সকল চিড়িয়াখানার সংস্কারের দাবি করছি। সময় এখনই, ওদেরকে রেস্কিউ করতে হবে, ওদেরকে ভালো একটি জীবন দিতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে, পশু পাখিকে যোগ্য সম্মান দিতে হবে, ভালোবাসা মর্যাদা দিতে হবে এবং ওরা কতটুকু ইম্পর্ট্যান্ট আমাদের জীববৈচিত্র্য, আমাদের ইকোসিস্টেম, আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের ক্লাইমেট, আমাদের সমস্ত কিছুর জন্য, আমাদের এই প্ল্যানেটের কত বড় ভূমিকা তারা রাখে, সেটা তাদেরকে নিয়ে গবেষণা না করলে, তাদেরকে নিয়ে লেখাপড়া না করলে, তাদের সাথে না মিশলে আমাদের জীবনে তারা কিভাবে ইম্প্যাক্ট ফেলে স্মল স্কেলে, লার্জ স্কেলে, সেটা আপনি বুঝবেন না যদি কিনা আপনি স্টাডি না করেন। অবশ্যই চিড়িয়াখানার বিরুদ্ধে রুখে দাঁড়ান। চিড়িয়াখানাকে এই স্টাইলের চিড়িয়াখানাকে না বলুন এবং আসেন আমরা সবাই এক হই। আমরা চিড়িয়াখানার সংস্কারে আমরা দাবি জানাই, আমরা সবাই মিলে এই দাবি সরকারের কাছে চাই যে চিড়িয়াখানা সংস্কার হোক, মিরপুর চিড়িয়াখানার সংস্কার হোক, মিরপুর চিড়িয়াখানাকে সাফারি পার্কে রূপান্তরিত করা হোক এবং তার পাশাপাশি যত চিড়িয়াখানা আছে দেশের বিভিন্ন জায়গায় সবকটাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরিত করা হোক, উপযুক্ত পরিবেশ দেয়া হোক পশু পাখিকে, তাদের খাবার, বাসস্থান, তাদের সমস্ত কিছু চিকিৎসা, এগুলো সব কিছু যেন ঠিকমতো এনশিওর করা হয়। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য হোল ভিডিও। এটাই ছিল আজকের ভিডিও। আমার ফাউন্ডেশনের সাথে যাত্রাটা খুব সুন্দর ছিল, আমি অনেক কিছু শিখেছি, দেখেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি যা নলেজ আমার কাছে আছে। অবশ্যই সাথে থাকবেন এবং সে নো টু ক্রুয়েলটি, সে নো টু অ্যানিমাল ক্রুয়েলটি, সে নো টু outdated zoos. Thank you.